আড্ডায় মেতে ওঠা এক স্বভাব, এটা যেন ওদের নিত্যদিনের অভ্যাস। ক্লাস শেষে একটু আড্ডা না দিলে যেন ওদের কারোরই ভালো লাগে না। আড্ডার মাঝে হঠাৎ করেই জেনির ডাকে হুঁশ ফিরে জিমিনের। কী রে জিমিন, সেই কখন থেকে দেখছি কি যেন ভাবছিস, কি হয়েছে তোর বলতো? আমরা একা একা বকবক করে যাচ্ছি আর তোর কোনো হুঁশই নেই। জেনির কথা শুনে ইউনো বলে ওঠে, কি আর ভাববে, তুই জানিস না কি ভাবছে? আচ্ছা বলতো, এই মুহূর্তে আমাদের মাঝে কি নেই? ইউনোর কথায় জেনি আশেপাশে ভালোভাবে তাকিয়ে তারপর বলে, কই, সবই তো ঠিক আছে, কি নেই? তুই কিসের কথা বলছিস বলতো? জেনির কথা শেষ হতে না হতেই জিমিনের দিকে তাকিয়ে দেখে জিমিন ভার্সিটির গেটের দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছে। জিমিনের দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকিয়ে দেখে মোস্ট হ্যান্ডসাম বয় জিয়ন জাংকুক একটা হ্যান্ডসাম লুক নিয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। ও, এই ব্যাপার তাহলে। এই জন্যই তো বলি, যে মেয়ে এতক্ষণ মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে, সেই মেয়ের মুখে হঠাৎ করে বিশ্বজয়ের মতো হাসি ফুটে উঠল। কি এমন দেখে? জেনির কথা শেষ হতে না হতেই ইউনো জেনির মাথায় একটা গাট্টা মেরে বলে, ওরে তরে কি সাদে বলদ বলি? তুই কি জানিস না জিমিন আমাদের হ্যান্ডসাম বয়কে না দেখলে পাগল হয়ে যায়? তখনই জিমিন একটা রাগী লুক নিয়ে ইউনোর দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা কি এবার একটু চুপ করবি, নাহলে দুইটাই এখন আমার হাতে মার খাবি। এরই মাঝে উপস্থিত হলো জাংকুক। ইউনোর পিঠে একটা মেরে বলে ওঠে, কি রে, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? মানে কি ভাই, এটা কোনো কথা? একজন বলল মারবো, আরেকজন সোজা এসে মেরে দিলি। ইউনোর কথায় জেনি দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলে ওঠে, হা হা, প্রেমিকার মন রাখতে হবে না? প্রেমিকা মুখ ফুটে কিছু বলেছে আর আমাদের হিরো কি তার হিরোইনের কথা রাখবে না? শোন, ভালোবাসার মানুষের সব কথা শুনতে হয়, তাহলেই তো ভালোবাসা বাড়বে। জাংকুকের এরকমের কথায় জেনি ইউনো দুজনেই হা হয়ে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। কি এতক্ষণ কি হলো, কিছু বুঝতে পারছো না তো? তো চলো এদের পরিচয়টা দেওয়া যাক। জাংকুক, জিমিন, জেনি, ইউনো এই চারজন হলো বেস্ট ফ্রেন্ড। খুবই ভালো সম্পর্ক এদের, প্রায় অনেকগুলো বছর একসাথে সময় পার করে এরা। এরই মাঝে হঠাৎ করেই বেশ কিছু মাস আগে জাংকুক জিমিনকে প্রপোজ করে। জিমিনও আর না করেনি, কারণ জাংকুক দেখতে সুন্দর, ব্যবহার ভালো, টাকা পয়সা তো সে আর নাই বলি। বাংলাদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আরামের একমাত্র সুদর্শন পুত্র এই জিয়ন জাংকুক। সব কিছুই ভালো, এরকম একটা ছেলেকে রিজেক্ট করার কোনো কারণই নেই, তাই জিমিনও রাজি হয়ে যায়। এরপর থেকেই চলছে ওদের প্রেম কাহিনী। সবাইকে উদ্দেশ্য করে জাংকুক বলে, ক্যান্টিনে যাবি, চল কিছু খেয়ে আসি। তুই খাওয়াবি মামা? এমনিতেও তোদের রিলেশন উপলক্ষে আমাদের কখনো ট্রিট দিসনি। ইউনোর কথা শুনে জিনিও তালে তাল মিলিয়ে বলে ওঠে, ইউনো, একদম ঠিক বলেছিস। হারামি দুইটা একা একা প্রেম করছে, কিন্তু আমাদের কখনো ট্রিট দেয়নি। জেনির কথা শেষ হতে না হতেই ইউনো জেনির চুল টেনে বলে, আরে গাদি, এই জন্যই তোকে বলদ বলি, প্রেম তো ওরা একা একাই করবে, তোরে আর আমার সাথে নিয়ে করবে নাকি, পাগলি একটা। তখন জেনি বলে ওঠে, আরে ছাগল, এটা বলদ না, বলদি হবে, কারণ বলদ তো ছেলেদের বলা হয়, আর আমি একটা মেয়ে। নে নে, এবার বলদি বল। জেনির এরকম বলদ মার্কা কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে ইউনো বলে ওঠে, এটা কে ভাই? এই পাগলটা পাবনা থেকে পালাইছে কবে? এরে কেউ ধরে নিয়ে যায় না কেন? ভাই এরে থামতে ক, নাহলে আমি নিজে এরে পাগলা গাড়িতে দিয়ে আসবো। কি বললি ইউনোর বাচ্চা? আজকে তোর একদিন কি আমার একদিন, তারা বলছি। ইউনোকে আর কে পায়, এক দৌড় লাগালো ক্যাম্পাসের দিকে। জেনিও ছুটল ইউনোর পেছন পেছন। এদের এসব কাণ্ড দেখে জিমিন আর জাংকুক হেসে কুপোকাত। ক্যাম্পাসে এসে সবাই যার যার পছন্দ মতো খাবার অর্ডার করে, কারণ জাংকুক বলে দিয়েছে যার যা ইচ্ছা সে যেন সেটাই নেয়। খাওয়া দাওয়া শেষ হলে পরে ক্লাসগুলো করে যার যার বাড়ির দিকে হাঁটা ধরে। জাংকুক জিমিনকে বাইকে করে জিমিনের বাড়ির সামনে নামিয়ে
সেও বাইক থেকে নেমে জিমিনের সামনে দাঁড়ায়। জিমিন, কালকের কথা মনে আছে তো? আমি কালকের বিশেষ দিনে সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিতে চাই। জাঙ্কুক, আমার সব মনে আছে, আর আমি ঠিক টাইম মতো পৌঁছে যাব, চিন্তা করো না। আমি এখন আসি, কাল দেখা হবে। এই বলে জিমিন তার বাড়িতে চলে যায়। অন্যদিকে জাঙ্কুকও তার বাড়ির দিকে রওনা হয়। আচ্ছা, এতক্ষণে নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জাঙ্কুক যদি জিমিনকে ভালোবাসে তাহলে আমাদের কিম তেইয়ংয়ের কি হবে? তো চলো এখন আমাদের কিম তেইয়ংয়ের পরিচয়টা জানা যাক। সকাল 7টা, গভীর ঘুমে বিভোর হয়ে আছে কিম তেইয়ং। আর তেইয়ংয়ের এই ঘুম ভাঙাতে হাজির হয়ে যায় সুগা। সুগা আস্তে করে তের কানের কাছে গিয়ে এক বিশ্ব কাঁপানো চিৎকার দিয়ে বলে, তেলাপোকা, তে তোর বিছানায় তেলাপোকা। তেলাপোকা কথাটা কানে আসতেই তে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে লাফাতে থাকে। আব্বু, আম্মু, বাঁচাও, আমাকে বাঁচাও, তেলাপোকা আমাকে নিয়ে যাবে। আব্বু গো, আম্মু গো, তোমরা কোথায়? সকাল সকাল তের এমন চিৎকার শুনে তের বাবা জেহব আর মা আয়ু তের রুমের দিকে ছুটে আসে। মেয়ের এমন চিৎকার শুনে জেহব আর আয়ু এক প্রকার ভয় পেয়ে যায়। তের রুমে ঢুকতেই দেখে তে বিছানায় লাফাচ্ছে, আর সুগা হাসতে হাসতে ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। জেহব আর আয়ুর বুঝতে আর দেরি হলো না যে কেন তাদের মেয়ে এরকম লাফাচ্ছে। নিশ্চয়ই সুগাই কিছু করেছে। আয়ু মেয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মু, কেন এমন করছো? তে মায়ের কথা শুনে মাকে জড়িয়ে ধরে বলতে থাকে, তেলাপোকা আম্মু, তেলাপোকা, বিছানায় তেলাপোকা। মেয়ের এরকম বাচ্চাদের মতো কথা শুনে আয়ু আর জেহব আবার ফিক করে হেসে দেয়। কি হলো এটা, সবাই এরকম হাসছে কেন? আচ্ছা আম্মু, তুমি কবে বড় হবে শুনি? তেলাপোকা কি কখনো মানুষকে নিয়ে যেতে পারে? তুমি কবে বুঝবে সুগা তোমাকে বোকা বানাচ্ছে, আর তুমি বোকার মতো জেহব আর পুরো কথাটা শেষ করতে পারলো না। এর আগেই, বিলাইয়ের বাচ্চা, আজকে তোর একদিন কি আমার একদিন, আজকে তোর সব কয়টা চুল আমি ছিঁড়ব। দাঁড়া বলছি। সুগারে আর পায়কে। সুগা তো তে চিৎকার শুনেই খিচ্চা দৌড় লাগায়। তেও দৌড়াতে থাকে সুগার পিছু পিছু। যেও পাড়ায় ও হাসতে হাসতে শেষ। রুম থেকে বের হতে হতে বলে, এই দুইটা কবে যে বড় হবে, এদের পাগলামি দিন দিন বেড়েই যাচ্ছে, বড় হচ্ছে না, মনে হচ্ছে দিন দিন যেন আরো ছোট হচ্ছে। সুগা থাম বলছি, যদি একবার দৌড়তে পারি তাহলে কিন্তু সত্যি সত্যি তোর চুল ছিঁড়ে ফেলবো। দাঁড়া বলছি। সুগা দৌড়াচ্ছে পুরো ড্রয়িং রুম জুড়ে, আর তে সুগার পিছু পিছু দৌড়াচ্ছে। ইউনজন আর সুবিন এসে তেকে থামিয়ে বলে, কি হয়েছে আম্মুটার, এই বাদরটা আবার কি করেছে? ভালো আব্বু, ভালো আম্মু, তোমার ছেলেকে থামতে বলো, না হলে কিন্তু আমি ওকে ছাড়বো না। তের কথা শুনে সুগা বলে, তুই ছাড়বি কি করে, তুই তো আমাকে ধরতেই পারবি না, আগে তো ধরে দেখা। সুগার কথা শুনে তে যেন আরো রেগে যায়, রেগে মেগে দৌড়াতে থাকে সুগাকে ধরার জন্য। এদিকে যে হোক আয়ো, ইউনজন, সুবিন এদের কাণ্ড দেখে হাসতে হাসতে কপোকা। এমন সময় কোচিং শেষ করে মেন দরজা দিয়ে লিসা ঘরের ভিতরে ঢুকতেই সবার কাণ্ড দেখে হাঁ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বিষয়টা তার বুঝে আসতেই কাদের ব্যাগটা সোফায় ছুঁড়ে মেরে সেও দৌড় লাগায়। হঠাৎ করেই লিসা দৌড়ে সুগার সামনে চলে আসায় সুগা বিষয়টা বুঝতে না পেরে হোঁচটকে পড়ে যায়। সুগা এবার কি করবে? এতক্ষণ তো তে একলা ছিল, কিন্তু এখন যে তার বিচ্ছু বোনটাও সাথে যোগ হলো, এবার সে কোথায় পালাবে? সুগার এরকম ভাবনার মাঝেই তে এসে খপ করে সুগাকে ধরে ফেলে, আর তার চুলগুলো টানতে টানতে বলে, বিলাইয়ের বাচ্চা, এখন পালাবি কোথায় শুনি? খুব তো লাফালাফি করছিলি, এখন তোর সব কয়টা চুল ছিঁড়ে তোকে টাকলা বানিয়ে দেব, তারপর আমি দেখব কোন মেয়ে তোকে পছন্দ করে। লিসা, শুরু কর। এই বলে দুই বোন ঝাঁপিয়ে পড়ে সুগার উপর। বেচারা সুগা আর কোনো উপায় না পেয়ে করুণ দৃষ্টিতে তাকায় তার বড় বাবা জেহুপের দিকে। জেহুপ সুগার এরকম নাজেহাল অবস্থা দেখে সুগাকে একটা ইশারা করতেই সুগা ফট করে তেয়ার লিসার চুল খামছে ধরে। এবার শুরু হলো তিনজনের চুল টানাটানি। এদিকে এদের এসব কাণ্ড দেখে
বাকি চারজন তো হাসতে হাসতেই শেষ। এরা হাসবে নাকি এই তিন বিচ্ছু ঝগড়া থামাবে এখন যেন সেটাই ভুলে গেছে। তের চুলগুলো লম্বা থাকায় সে একটু বেশিই ব্যথা পাচ্ছে। তে কোনোভাবে লিসার দিকে তাকাতেই লিসা তার মেন অস্ত্রটা প্রয়োগ করে। লিসা সুগাকে কাতুকুতু দিতে শুরু করে, আর অমনি সুগা তের চুলগুলো ছেড়ে দিয়ে হাসতে হাসতে গড়াগড়ি। এই একটা কারণই যেন আছে সুগাকে হারানোর জন্য। তে আর লিসা উঠে দাঁড়িয়ে হাতে হাত তালি দেয়। কি আর লাগতে আসবি আমাদের সাথে? দেখলি তো কেমন দিলাম? কথাটা বলেই সে জেহুপের দিকে একটা চোখ মেরে বলে, আব্বু আমি কিন্তু দেখেছি। জেহুপ আমতামতা করে বলে, কি 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 মামুনি, কি দেখেছ? তুমি যে বিলাইয়ের ইশারায় আমাদের চুল ধরতে বলেছ, আমি সবটা দেখেছি। তুমি কি ভেবেছ এই বিলাই এত সহজে আমাকে হারাতে পারবে? এই কিমতেকে এত সহজে হারানো কারোর পক্ষে সহজ না। দেখলে তো কেমন করে এই বিলাইটারে হারাই দিছি। কথাটা বলেই তে দৌড় লাগায় তার রুমের দিকে। এসব দেখে আয়ু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, এদের সব পাগলামি যে আর কতদিন দেখতে হবে আল্লাহই ভালো জানে। রোজ রোজ এরা ঝগড়া না করলে এদের যেন পেটের ভাতই হজম হয় না। আয়ুর কথা শুনে নিরঞ্জন বলে, তবে যাই বলো দিদি, ছেলে মেয়েগুলোই যেন এই বাড়ির প্রাণ। ওদেরকে ছাড়া কি আমরা এতটা হাসি খুশি থাকতে পারতাম? আমার তো ইচ্ছে করে ছেলে মেয়েগুলো যেন সব সময় আমাদের কাছে থাকে, ওদেরকে যেন সব সময় আমাদের কাছাকাছি রাখতে পারি। নিরঞ্জনের কথায় আয়ু একটু হেসে বলে, ছোট একটা কাজ করলে কেমন হয়? আয়ুর কথা শুনে নিরঞ্জন একটু ভ্রু কুঁচকে আয়ুর দিকে তাকায় আর বলে, আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো দিদি? আরে হ্যাঁ হ্যাঁ, তুই যা ভাবছিস আমিও তাই ভাবছি। বাড়ির ছেলে মেয়েগুলোকে যদি বাড়িতেই রেখে দেওয়া হয় তাহলে কেমন হবে? সবাই একসাথে মিলেমিশে সারাটা জীবন কাটাতে পারবো। তুমি কি বলো জেহুপ? আয়ুর কথা শুনে জেহুপ বলে, আমি আর কি বলবো, দেখো তোমরা সবাই যা ভালো মনে করো তাই করবা, তবে ছেলে মেয়েদের মত নিয়ে তারপর সিদ্ধান্ত নিও। যদি ওরা রাজি না থাকে তাহলে জোর করে কিছু করতে যেও না। জেহুপের কথা শুনে নিরঞ্জন বলে, আরে না না, ওদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করবো না। তখন সবিন বলে, আচ্ছা এখন চলো, নাস্তা দেবে, অফিসের জন্য দেরি হচ্ছে তো। রোজ রোজ এই বদের হাড্ডিগুলোর পাগলামি দেখতে দেখতে অফিসে লেট হয়ে যায়। কই বদের হাড্ডিগুলো কই, এখনো নামছে না কেন? কখন নাস্তা করবে? ওদেরকে ডাকো তাড়াতাড়ি। আয়ু সবাইকে নাস্তা করার জন্য ডাকতেই একে একে সবাই নাস্তা টেবিলে হাজির হয়। সবাই যখন নাস্তা করছিল এর মাঝে আয়ু বলে ওঠে, তে সুগা, তোমাদের আমার কিছু বলার আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আয়ুর কথা শুনে তে জিজ্ঞেস করে, কি সিদ্ধান্ত আম্মু, কি হয়েছে? তখন নিরঞ্জন বলে ওঠে, দেখো আম্মু, আমরা চাই সবাই মিলে একসাথে থাকতে। আমরা চাই সবাই মিলে সারাটা জীবন একসাথে পাশে থাকি। তোমাদের এই দুষ্টুমি খুনসুটি আমরা চাই সব সময় দেখতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ছাড়া থাকতে পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার আর সুগার বিয়ে দিব। কথাটা শুনেই তে যেন 440 বোল্ডের একটা শক খায়। আর সুগা তো তার মুখের পানিগুলো ছিটকে লিসার দিকে মারে। বেচারি লিসার অবস্থা তো একদম দেখার মতো ছিল। এদিকে কথাটা শুনেই সাথে সাথে সুগা আর তে চিৎকার দিয়ে বলে, না কখনোই না। সুগা তো সাথে সাথেই বলে দেয়, আমি কোনোদিনই এই পেতনিটাকে বিয়ে করব না, কোনোদিন না। সুগার কথা শুনে তে বলে, এই বিলাই, তুই কি ভাবছিস আমি তোকে বিয়ে করব? মরে গেলেও না, সারা জীবন সিঙ্গেল থাকবো, তবুও তোর মতো বিলাইকে বিয়ে করব না। তের কথা শুনে সুগা বলে, আরে যা যা, তোর মতো পেতনিকে কে বিয়ে করবে? তোর মতো পেতনিকে আমিও কোনোদিন বিয়ে করব না, দরকার পড়লে সারা জীবন আইবুড়ো থাকবো। এদের এরকম কথা শোনার পর বাকি সদস্যরা যে কি বলবে কোনো ভাষাই যেন খুঁজে পাচ্ছে না। এরই মাঝে লিসা এক চিৎকার দিয়ে বলে, স্টপ! সব সময় খালি সাপ আর বেজির মতো ঝগড়া করে। এদিকে যে আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তা কারোর কোনো খেয়ালই নেই। বড় আম্মু, তুমি আমায় তাড়াতাড়ি একটু খাইয়ে দাও তো, আমি আর এই তারসিরাগুলোর সাথে থাকতে চাই না। সব সময় ঝগড়া। দেখো
একদিন না আবার ঝগড়া করতে করতে এই দুইটারে ভালোবেসে ফেলে। মিলিয়ে নিও আমার কথা। লিসার কথা শুনে তে বলে, পৃথিবীতে যদি ছেলের অভাব পড়ে তারপর আমি সুগাকে ভালোবাসবো না। আর সুগা বলে, আইসে আমি মনে হয় তোরা প্রপোজ করব, আমি তো তোরা কোনোদিন প্রপোজই করবো না। আচ্ছা হয়েছে, এবার তো থামো। তোমাদের এই ঝগড়া কি কোনোদিন শেষ হবে না? জেহুপের কথা শুনে তে আর সুগা বলে, কোনোদিন না, মরে গেলেও না। আয়ু যেন এবার ভীষণ রেগে যায়। রাগে মুখ করে দুজনের দিকে তাকাতেই দুজন ভয়ে চুপসে যায়। কারণ যে যাই করুক না কেন, আয়ুকে ওরা তিনজনই খুব ভয় পায়। আয়ু একটু রাগ করে বলে, তাড়াতাড়ি খাবার শেষ করো, সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, আর একটা কথাও হবে না। চুপচাপ খেয়ে যে যার যার রুমে যাবে। দেখি, আসো আমি সবাইকেই খাইয়ে দিই। লিসা, এদিকে আসো। এরপর আয়ু তিনজনকেই খাইয়ে দেয়। খাওয়া শেষ করে তে উঠে দাঁড়িয়ে সুগার পায়ে একটা লাথি মেরে তারপর তার একটা পেঞ্চি কেটেও তার রুমে চলে যায়। সুগার রাগি চোখ করে তাকিয়ে থাকে তে যাওয়ার দিকে। লিসা চলে যায় তার কলেজে, জেহুপ আর সুবিন চলে যায় তাদের অফিসে, আর সুগা চলে যায় তার হসপিটালে। কারণ আমাদের সুগা প্লাই একজন ডাক্তার। তে তার রুমে আসতেই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে তে একটা চিৎকার দিয়ে বলে, আবার বাংলাদেশ? তার মানে কি তে বাংলাদেশি না? তাহলে তে এখন কোন দেশে? আর কেনই বা বাংলাদেশের নাম শুনে তে চিৎকার দিয়ে উঠল? তে ফোনটা রেখে বিরক্তিমাখা মুখ নিয়ে বলে, আবার বাংলাদেশে যেতে হবে? দূর, আমার একদম ভালো লাগে না ওই বাংলাদেশে যেতে। কেন যে বারবার ওইখানে যেতে হয়? তে বাংলাদেশ যেতে পছন্দ করে না, কেন জানি তার বাংলাদেশ ভালো লাগে না। বাংলাদেশে তার নানা বাড়ি, তবুও সে বাংলাদেশ যাওয়াটা পছন্দ করে না। তের মা আয়ু আর তার ছোটো বোন নিরঞ্জন যখন কোরিয়ায় যায় তখন জেহুপের সাথে পরিচয় হয়, তারপর প্রেম, পরে বিয়ে। তাদের বিয়ের পর জেহুপের ছোটো ভাই সুবিনের সাথে ইয়ঞ্জনের বিয়ে হয়। সেই থেকে তারা কোরিয়াতেই থাকে। বাংলাদেশে তেমন একটা যাওয়া হয় না। যেহেতু জেহুপরা কোরিয়ান ছিল তাই তারাও একেবারে কোরিয়াতেই সেটেল হয়ে যায়। মাঝে মাঝে বাংলাদেশে যাওয়া হয়, তবে তেমন একটা না। তাদের মা বাবা মারা যাওয়ার পরে তো তেমন একটা যাওয়াই হয় না। আর বিশেষ করে তেমন একটা পছন্দ করে না বাংলাদেশ। সেই থেকে ওদের বাংলাদেশ যাওয়া প্রায় ভুলেই গেছে। ছোট থেকে এই পর্যন্ত মনে হয় 2-1 বার গেছে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। এর ক্ষেত্রে ঠিক তেমনটাই হলো। সে না চাইতো এখন তাকে বাংলাদেশে যেতে হবে। রাগে গজগজ করতে করতে নিজের লাগেজ গুছাতে থাকে আর সুগাকে কল করে বলে, ইমার্জেন্সি বিকেলের ফ্লাইটে তাদের বাংলাদেশে যেতে হবে। কথাটা শুনে সুগার মনে হচ্ছে মেঘনা চাইতেই বৃষ্টি। মনে মনে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে ভাবতে থাকে, এইবার তোকে মজা দেখাবো, তোকে এমন জ্বালাবো সুদে আসলে সব ফেরত নেব। জাস্ট ওয়েট তে পাখি। তে আর সুগা সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে। অন্যদিকে জাংকুকের বাড়িটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজকে জাংকুকের জন্মদিন। জাংকুকের মা জিন আসে জাংকুককে ডাকতে। জাংকুক, এই জাংকুক, আর কত ঘুমাবি? ওদিকে মেহমানরা সব আসতে শুরু করেছে, তাড়াতাড়ি উঠ। মা, আর একটু ঘুমাই না, আর একটু, শুধু 5 মিনিট। জিন আর সেখানে দাঁড়ালো না, কারণ 5 মিনিট না গেলে দুনিয়া উল্টে গেলেও এখন জাংকুক আর ঘুম থেকে উঠবে না। জিন বেরোতে যাবে তখনই বদের হাড্ডিগুলো হাজির। কি আন্টি, বাদরটা এখনও ঘুম থেকে ওঠেনি তাই না? ইউনুর কথায় জিন একটা মুচকি হাসি দিয়ে বলে, না বাবা, এখনও ওঠেনি। বললো আর 5 মিনিট। তখন জিনি বলে, কিসের 5 মিনিট? বের করছে তার 5 মিনিট। এই বলে ইউনু আর জেনি জাংকুকের রুমে প্রবেশ করে। রুমে ঢুকতেই তারা জাংকুকের উপর ঝাঁপিয়ে পড়ে। শালা বার্থডে বয়, আর কত ঘুমাবি? উঠ তাড়াতাড়ি। হঠাৎ করেই এরকম আকস্মিক আক্রমণে জাংকুক একটু ভয় পেয়ে ঘুম থেকে উঠে বসে। কী রে বেটা, আজকের দিনটাও ঘুমিয়ে কাটিয়ে দিবি? সারাদিনটা কি ঘুমিয়ে ঘুমিয়ে পার করার ইচ্ছা আছে নাকি?
একটু পর তো তোর মহারানী চলে আসবে, আর এসে যদি দেখে তুই এখনো ঘুমাচ্ছিস তাহলে সব শুরু করার আগেই শেষ করে দিয়ে চলে যাবে। ইয়নুর কথা শুনে জাংকুক বলে, আচ্ছা তোরা নিচে যা, আমি রেডি হয়ে আসছি। জাংকুকের কথা শুনে দুজন রুম থেকে বের হওয়ার আগেই জাংকুক আবার ইয়নুকে ডেকে বলে, ইয়নু, জংসুকের কি খবর, আসতে আর কতক্ষণ লাগবে? তখন ইয়নু বলে, এই তো আধা ঘন্টা হলো এয়ারপোর্টে নামছে, চলে আসতেছে, বেশি দেরি হবে না। ও আচ্ছা, তোরা যা, আমি রেডি হয়ে আসছি। দুজন তখন নিচে চলে যায়। জাংকুক রেডি হয়ে নিচে চলে আসে। একটু পর জিমিন আসে। জিমিনকে দেখে জাংকুক এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তখন জেনি বলে, এই ইউনু, এই বেটারে দেখ, যেমনে তাকায় আছে মনে হইতেছে পরি দেখতেছে। জেনির কথা শুনে ইউনু বলে, আরে প্রেমে পড়লে মানুষ এমনই হয়ে যায়, বেড়াও পাগল হয়ে গেছে। জিমিন এসে জাংকুককে জড়িয়ে ধরে, তারপর জাংকুকের জন্য আনা গিফটটা তাকে দেয়। জাংকুক সবার সাথে জিমিনের পরিচয় করিয়ে দেয়। জাংকুক তার মায়ের সাথে জিমিনের পরিচয় করিয়ে দিলে জিমিনকে দেখে কাছে ডেকে বলে, বাহ, খুব সুন্দর তো আমার বৌমাটা, আমার ছেলেটার পছন্দ আছে। জিমিন একটু লজ্জা পেয়ে যায়। আরামের কেন জানি জিমিনকে পছন্দ হলো না, তাই তিনি তেমন কিছুই বলল না। জাংকুক সবাইকে উদ্দেশ্য করে বলে, অ্যাটেনশন প্লিজ। সবাই জাংকুকের দিকে মনোযোগ দেয়। জাংকুক তখন সবার সামনে জিমিনকে প্রপোজ করে এবং বিয়ের কথা বলে। জিমিনও খুশি খুশি রাজি হয়ে যায়। হবে নাই বা কেন, জাংকুক এত বড় লোকের ছেলে, দেখতে সুন্দর, রাজি না হয়ে থাকা যায়? তখন আরাম বলে, আমার একটু বেরোতে হবে, জরুরি একটা মিটিং পড়ে গেছে, তাই এখনই যেতে হবে। আসলে বিষয়টা তার তেমন একটা পছন্দ হলো না, তাই সে সেখান থেকে একটু তাড়াহুড়ো করেই চলে যায়। জিন তাকিয়ে থাকে আরামের যাওয়ার দিকে। তিনি একটু সন্দেহ করে, আরাম কেন এইভাবে চলে গেল? আরাম কি বিষয়টা মানতে পারেনি? তার কি জিমিনকে পছন্দ হয়নি? জিন আর কিছু ভাবলো না। ছেলের খুশির জন্য সে জিমিনকে মেনে নিয়েছে। আরামকেও না হয় পরে বুঝিয়ে বলবে, ছেলের খুশির জন্য না হয় মেনে নেবে। জিনের ভাবনার মাঝেই হঠাৎ করে মেন দরজা দিয়ে প্রবেশ করে জংসুক। জংসুককে দেখে জাংকুক, ইয়নু, জেনি তিনজনই খুব খুশি হয়ে যায়। জংসুক এসে জাংকুক আর ইয়নুকে জড়িয়ে ধরে। তখন জেনি জংসুকের পিঠ চাপড়ে বলে, কী রে বেটা, একদম তো ভুলেই গিয়েছিস, আমাদের কথা মনেই পড়ে না, এতদিনে তোর আসার সময় হলো তাই না? তখন জংসুক বলে, কি বলবো বল, এত বিজি ছিলাম যে ঠিকমতো তোদের কলে দিতে পারিনি, এই তো চলে এসেছি, এখন আর এত তাড়াতাড়ি যাব না। জংসুকের কথা শুনে ইয়নু বলে, এত তাড়াতাড়ি মানে? তার মানে কি, তুই আবার কি কোরিয়ায় ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করছিস নাকি? এখন তো আর সেটা হবে না, বাংলাদেশে যেহেতু এসেই পড়েছিস, তোকে আর কোরিয়ায় ফিরতে দেব না। জাংকুক বলে, হারামি একটা, আমাদেরকে রেখে একা একা খুব ভালো আছিস তাই না? আমাদের কথা মনে পড়ে না, আমাদের কাছে আসতে ইচ্ছে করে না, তোকে না বললে তো তুই আসতেই না। তখন জংসুক বলে, আচ্ছা এখন হয়েছে, চল আগে কেকটা কাটি, আর আমাদের হবু বাবির সাথে পরিচয় করে দিবি না? যার জন্য আমাকে দিয়ে কোরিয়া থেকে রিং বানিয়ে এনেছিস, তাকে একবার দেখবো না? জাংকুক তখন জংসুককে নিয়ে জিমিনের সাথে পরিচয় করিয়ে দেয়। জংসুক দেখে বলে, বাহ, আমাদের বাবিটা তো খুব মিষ্টি, তার পছন্দ আছে বলতে হবে। এত এত প্রশংসা পেয়ে জিমিন তো লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সরি আর্মিরা, গল্পটার প্রথম পার্টটা এখানেই শেষ। যেহেতু এটা একটা সিরিজ গল্প, তাই গল্পটা কয়েকটা পার্ট। আমি জানি না গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে। আসলে এটা আমার ফার্স্ট ডাবিং, আর গল্পটা আমি নিজেই লিখেছি। আমি জানি ডাবিংটা হয়তো তোমাদের কাছে ভালো লাগেনি, কিন্তু বিশ্বাস করো গল্পটা অনেক সুন্দর। যদি তোমাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করো, আর কমেন্টে বলে যেও তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, টাটা। ও
আরেকটা কথা, আমাদের তেইয়ংয়ের পরিচয়টা কিন্তু এখনো দেওয়া হয়নি, সেটা তোমরা গল্পের মাধ্যমে ঠিক জেনে যাবে। দেখতে থাকো। আল্লাহ হাফিজ।